যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা যাচাই করা যায় না তাকে খোলা বাক্য বলে। অন্যভাবে বলা যায় অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক বা অজানা রাশি সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। অক্ষর প্রতীক বা অজানা রাশি সম্বলিত গাণিতিক বাক্যকে বলে। অক্ষর প্রতীক বা অজানা রাশি সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে। আচ্ছা, সাপোজ আমি মনে করি যে আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, আমি 100 টাকা থেকে 20 টাকা দামের 4টি খাতা কিনলাম, আমার কাছে 20 টাকা রইল। ওটা একটা গাণিতিক বাক্য, একটা গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যে যখন কোনো অজানা রাশি থাকবে, সেটা বিশেষ প্রতীক হতে পারে, অক্ষর প্রতীক হতে পারে। সাপোজ এই 100 নাই, এইটাকে আমরা কিভাবে বলবো? আমার কাছে কিছু টাকা আছে, এই কিছু টাকাটা আমি ক ধরতে পারি, আমি খ ধরতে পারি, গ ধরতে পারি, খালি ঘর ধরতে পারি। খালি ঘর বিশেষ প্রতীক এটাকে বলা হয়। তাহলে আমার কাছে কিছু টাকা আছে, যা থেকে আমি 20 টাকা দামে 4টি খাতা কিনলাম, আমার কাছে 20 টাকা রইল। এই মানটা কিন্তু অজানা। অজানা রাশি সম্বলিত এটা কিন্তু গাণিতিক বাক্য ছিল, অজানা রাশি চলে আসছে, এটাই কিন্তু খোলা বাক্য। এটাকে আবার মনে করে এখানেও 100 আছে, আমার কাছে 100 টাকা আছে, আমি তা থেকে 20 টাকা দামের কয়েকটি খাতা কিনলাম। কয়েকটি খাতা কিনলাম মানে কয়টি খাতা কিনলাম জানি না, উল্লেখ করা নাই, আমার কাছে 20 টাকা রইল। এটাও কিন্তু আমার অজানা রাশি সম্বলিত গাণিতিক বাক্য, এটাও খোলা বাক্য। আবার যদি বলি না এটা এটা জানি, আমার কাছে 20 টাকা 100 টাকা আছে, আমি কিছু টাকা দরের 4টি খাতা কিনলাম, আমার কাছে 20 টাকা রইল, এটাও অজানা, এর মান অজানা। তাহলে এই ধরনের বাক্য হচ্ছে গাণিতিক বাক্য। তো আমরা গাণিতিক বাক্য কিভাবে সমাধান করি বা কিভাবে অজানা রাশির মান বের করি, এটি এখন শিখবো। তো প্রথমটাই মনে করি যে এখানে ঠিক আছে, আমার কাছে কিছু টাকা আছে, যা থেকে আমি 20 টাকা দামে 4টি খাতা কিনলাম, আমার কাছে 20 টাকা রইল, ঠিক আছে। এখন এই কর মানটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে হয়? বা ক বিয়োগ 20 টাকা দামে 4টি খাতা যে কেনা হলো, এতে কয় টাকা খরচ হলো সেটাকে বের করি। কত? 80 টাকা। থাকলো কত? 20 টাকা। এবার কিভাবে করব বলতো? আমার এখানে কর মান বের করতে হবে, তাহলে অতিরিক্ত যেটা আছে, আচ্ছা ওখানে ওখানে চলে যাওয়ার আগে সেটা চিন্তা করি যে কেন চলে গেল বা কি হলো। মনে করো আমার কাছে 80 টাকা আছে, তাই না? 80 টাকা আছে, এখান থেকে যদি 80 টাকা বাদ দিই, তাহলে আমার কাছে 0 টাকা থাকে না? থাকে। এখানে যে 80 আছে, -80 বিয়োগ 80, এর সাথে যদি যোগ 80 দিই, তাহলে কি হবে? এটা শূন্য হয়ে যাবে না? আমরা একটা সমীকরণ, মনে করো একটা দাড়িপাল্লার দুই দিকে যদি আমি সমান সংখ্যক জিনিস যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, মানের পরিবর্তন হয় না। এটা একটা দাড়িপাল্লা মনে করি, একটা সমান চিহ্ন আছে, এদিকে যা এদিকে তাই, আমি এদিকেও যা ইচ্ছা যোগ করতে পারি, তাহলে এদিকেও সেই জিনিস যোগ করতে হবে। সাপোজ এখানে 1 যোগ করলাম, তো এখানে 1 যোগ করবা, তাহলে সমান থাকবে।
তো আমার এই সমাধানের স্বার্থে আমি কত যোগ করবো বলতো? উভয় পক্ষে কত যোগ করলে আমার সমাধানটা সহজ হবে? বাম পক্ষ ডান পক্ষে কত যোগ করলে আমার সমাধানটা সহজ হবে? এখানে বিয়োগ 80 আছে, তাহলে কত যোগ করলে আমার এই 80 কাহিনী আর থাকবে না? 20 যোগ করলে তো এইদিকে 20 যোগ হলো, এতে 20 হলে তো আবার 60 হয়ে গেল, ঝামেলা না? তাহলে আমি কত যোগ করলে এখানে 0 হয়ে যাবে সেটা বলো? না, 0 যোগ করলে তো 80 যোগ করতে হবে। এই বিয়োগ 80 আছে আর ওই যোগ 80, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এই কাজটা করি, বা ক বিয়োগ 80 যোগ 80 দিলাম, এদিকেও কিন্তু তাহলে যোগ 80 দিতে হবে, দিব কিনা? তাহলে দুই দিকে সমান হলো, ব্যালেন্স হয়ে গেল না? তার মধ্যে দিয়ে আমি কি পেলাম, যে এই 80 কেটে দিয়ে শুধু কর মানটা বের করতে পারবো। উদ্দেশ্য কিন্তু সেটা ছিল, উদ্দেশ্য সেটা ছিল। এখন বা দেখো আমি বলছি, দেখো বা ক সমান এই 20 যোগ 80, বুঝছি? ক সমান 20 যোগ 80, তার মানে এইটা কিন্তু 0 হয়ে গেছে। এখন আমরা এই কাজটা ওমিট করি, বা এই কাজটা না করে এই লাইনের পরে এই লাইনে চলে যাই। আমরা মনে রাখি যে এদিকে যদি বিয়োগ থাকে ওইদিকে যে যোগ হবে। কেন যোগ হলো? তাহলে এই যে ভিতরের এই কাহিনীটা আমরা কিন্তু জানি না, না জেনে কি করি, এখানে বিয়োগ আছে, এটাকে সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করে যোগ হয়ে গেল, এই কাজটাই তো করি। তাহলে ভিতরে কি কাজ ছিল বুঝছি এখন? এটা করলে সমস্যা নেই, করলে বেটার হবে, তুমি বুঝতে পারছো সেটা। হ্যাঁ, তাহলে আমরা এই লাইনে পরে এই লাইনে কিভাবে আসবো? এই দেখো উভয় পক্ষে যদি প্লাস 80 দিই বা যোগ 80 দিই, তাহলে কিন্তু এই 80 কেটে যায়, এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে কর মান সমান এটা আছে, আলটিমেটলি আমরা ক সমান এই বিয়োগ 80 কে ওইদিকে দিয়ে যোগ 80 করতে পারি, ঠিক আছে? এখন দেখো সেই কর মান বেড়ে যাবে, বা ক সমান 100। আমি কিন্তু সেই 100টাকে মুছে ক লিখেছিলাম, ঠিক না? 100টাকে মুছে আমি ক লিখেছিলাম। এইভাবে আমি সমাধানটা করব বা কর মানটা বের করব। অতএব আমি 100 টাকা, আমার কাছে 100 টাকা ছিল। ক্লিয়ার? বুঝছে কিনা সবাই? ভেরি গুড। এবার দেখো আরেকটা খোলা বাক্য দেখো। মনে করো আমার কাছে 48টি চকলেট আছে, আমি কিছু সংখ্যক লোকের মধ্যে ভাগ করে দিলাম, কিছু সংখ্যক জানি না, আমি কিছু সংখ্যক লোকের মধ্যে এই চকলেটগুলো ভাগ করে দিলাম, প্রত্যেকে 6টি করে চকলেট পেলো। প্রত্যেকে কয়টি করে চকলেট পেলো? 6টি করে। কতজন লোকের মধ্যে ভাগ করে দিয়েছিলাম, এই কর মানটা বের করতে হবে, কর মানটা বের করতে হবে। আর তো আমরা দেখেই বুঝছি, কিন্তু সমাধানের কৌশলটা কিরকম হবে তাই দেখি। আমার কাছে 48টি চকলেট আছে, আমি কিছু সংখ্যক লোকের মধ্যে সেটা ভাগ করে দিলাম, প্রত্যেকে 6টি করে পেলো, কতজনের মধ্যে ভাগ করে দিলাম। এই ক্ষেত্রে সমাধানের কৌশলটা সহজ হবে যদি আমি ক কে এদিকে নিয়ে যাই, বুঝো কিনা? আমরা জানি যে বাম থেকে ডাইনে গেলে চিহ্ন পরিবর্তন হয়, ডান থেকে বামে আসলেও চিহ্ন পরিবর্তন হয়, সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে? তো এখানে যখন দেখবা যে কর আগে ভাগ চিহ্ন আছে, তখন একটু জটিল মনে হবে যে কিভাবে কর মানটা বের করব। তখন সিম্পলি করবা যে এইটাকে ওইদিকে নিয়ে যাওয়া। তাহলে বা কেন নিয়ে যায় গেলে চিহ্ন পরিবর্তন, সেটা তো জানি, একটু আগে শিখছি না? তাহলে বা 48 সমান 6 গুণ ক, বুঝছি কিনা? এই যে কর আগে ভাগ আছে, যার বামে যে চিহ্ন থাকবে তার সেই চিহ্নের মালিক, এর বামে কি আছে? ভাগ, ভাগের মালিক, তাহলে এই জন্য গুণ হয়ে গেছে, ঠিক আছে? চিহ্ন পরিবর্তন হয়েছে। তাহলে কি করেছি, ক কে আমি সাইড চেঞ্জ করে দিয়েছি, সমাধানের সুবিধার জন্য এটা করেছি। এখন মনে করলে একটা দালি পাল্লা, তুমি দুই দিকে সমান ওজন আছে, আছে, এটাকে যদি ঘুরায় ধরো, উল্টায় ধরো, জাস্ট এইভাবে আছে, এটাকে যদি এইভাবে ধরো, তো পরিবর্তন হবে? একই থাকবে। তো আমার কর মান যেহেতু বের করতে হবে, এইটাকে যদি এই সাইডে লিখি আর এইটাকে এই সাইডে লিখি, তার সমস্যা কি? 8 হবে জানি তো। বা আমার সমাধান কৌশলটা খেয়াল করতে হবে। তাহলে 6
গুণ ক সমান 48। যেহেতু ক এর মান বের করতে হতো, ক কে আমি বাম সাইডে নিয়ে আসলাম। ক্লিয়ার? প্রথমে সুবিধা চিন্তা পরিবর্তনের জন্য ওইদিকে নিয়ে গেছিলাম, এবার আবার ওইদিকে সব এদিকে নিয়ে আসলাম, এদিকে সব ওইদিকে নিয়ে গেলাম। ঝামেলা নাই তো? এখন তো পারি যে এই 6 ওইদিকে যে ভাগ হয়ে যায়। ভেরি গুড। বা ক সমান এই 48 ভাগ 6। অতএব লাস্টের লাইনে অতএব লিখবো, অতএব ক সমান কত? 8। তার মানে আমি 8 জনের মধ্যে ভাগ করে দিয়েছিলাম। বুঝছি? হ্যাঁ, এই কাজটা যদি আমি সাইড চেঞ্জ না করে করতাম তাহলে কি করতাম বলতো? কি করতাম বলতো? উভয় পক্ষে ক দিয়ে গুণ করতাম, এখানে ক দিয়ে গুণ করতাম। হ্যাঁ, তখন কি হতো? এই ভাগ ক আর গুণ ক এরা মিলে 1 হয়ে যেত, তার মানে 48 হয়ে যেত। আর এখানে 6 ক থেকে যেত, 6 গুণ ক থেকে যেত। একই কাহিনী, কিন্তু আমরা মাঝের একটা লাইন গ্যাপ দিয়ে দিয়েছি। ঠিক আছে? ওকে, তো এরকম আরেকটা কেস দেখি। তাহলে আমরা বুঝলাম যে ভাগ থাকলে কি করব? ওই সংখ্যাটাকে মানে ক বা অজানা রাশিকে আমি সাইড চেঞ্জ করে নিয়ে যাবো, তাই না? আরেকটা জিনিস খেয়াল করি। মনে করো আমার কাছে 25 টাকা আছে। হ্যাঁ, আমি আমার বন্ধুকে কিছু টাকা দিলাম। ক টাকা দিলাম জানি না, কত টাকা দিলাম। তাহলে আমার কাছে কিছু টাকা, আমার কাছে 25 টাকা আছে, আমার আর বন্ধুকে কিছু টাকা দিলাম, ফলে আমার কাছে মনে করো 12 টাকা থাকলো। আমার কাছে 12 টাকা আছে, আমার বন্ধুকে আমি কত দিয়েছিলাম? এটা জানি আমরা কত উত্তর। আমি এখানে কর মান বসাতে দেখি যে কখন যে 12 হয়। দেখবো 13 দিলে 12 হয়। এটাও একটা পদ্ধতি যে আমি কর মান বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করলাম, ট্রাই করে দেখলাম কখন যে 12 সমান হয়, তাই না? এটা একটা পদ্ধতি আছে। তো চিন্তা করি যে এই কর মানটা কিভাবে কোন সিস্টেমে বের করা যায়। কর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন। যদি বিয়োগ চিহ্ন থাকে এই ক কে সাইড চেঞ্জ করে ফেলো। ইয়েস, তাহলে আমি লিখবো বা 25। আমরা বিভিন্ন ভাবে করতে পারি, সমস্যা নাই, কিন্তু আমাকে বুঝতে হবে, বুঝে করতে হবে। বারো যোগ ক হয়ে গেল, ঠিক না? কর আগে বিয়োগ ছিল, আমি ওইদিকে নিয়ে যে যোগ করে ফেলেছি। আবার দেখো বা আমি এইটাকে যদি এদিকে লিখি 12 যোগ ক সমান 25, বা ক সমান 25 বিয়োগ 12, অতএব ক সমান এই বিয়োগ করলে 13। ঠিক আছে? ওকে, তো এইভাবে আমরা গাণিতিক সমস্যার মানে খোলা বাক্যের সমাধান করতে পারি। জাস্ট একটু টেকনিক, এই ধরনের কেস যখন আসবে তখন একটু ঝামেলায় পড়বা, যখন ক এর আগে বিয়োগ আছে বা ভাগ আছে। যখন দেখবা ক এর আগে বিয়োগ বা ভাগ আছে তখন ক কে সাইড চেঞ্জ করে নেবে, তাহলে ইজিলি বুঝতে পারবা। ঠিক আছে? আবার দেখো অনেকে এইভাবেও করবা, সমস্যা নেই। মনে করো এখানে দেয়া আছে 25 বিয়োগ ক সমান 12, বা 25 বিয়োগ 12 সমান ক। কি করেছি? জাস্ট এটাকে এদিকে নিয়েছি, এটাকে ওইদিকে নিয়ে গেছি। হ্যাঁ, ককে পড়তে পারে বিয়োগ থেকে যাবে, আমরা বিয়োগ কত চাচ্ছি না, আমরা তো কর মান চাচ্ছি। ঠিক আছে? সেখানে আবার একটু জটিলতা আসবে, উভয় পক্ষকে মাইনাস মানে বিয়োগ 1 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে? ওটা আমার দরকার নাই। বা 13 সমান ক, অতএব ক সমান 13। বুঝছে কিনা? আবার যদি তুমি যেটা বলেছো ওটাও যদি করতে চাই, দেখো তাও কিভাবে করা যাবে। মনে করা আছে 25 বিয়োগ ক সমান 12, বা এই যে বিয়োগ আছে না, তাহলে এখানে থাকবে বিয়োগ ক,
বিয়োগ ক থাকবে সমান এই 12 বিয়োগ 25 হবে, ঠিক কিনা দেখো। এবার ঝামেলা হয়ে গেছে না, 12 থেকে 25 বিয়োগ করা কঠিন হয়ে গেল, এখানে আবার বিয়োগ ক আছে, তো মাইনাস আসবে, এই জন্য মাইনাসের ধারণা দরকার, এটা ক্লাস 6 এ তোমরা পাবা, ঠিক আছে। তখন তখন যে কাজটা করবা দেখো, এখানে বিয়োগ ক সমান, এখানে যখন মানে দুটো ভিন্ন চিহ্ন থাকে বিয়োগ করতে হয়, বড়টা চিহ্ন বসে, এখানে বিয়োগ 13, বুঝলো কিনা, 25 থেকে 12 বিয়োগ করলে 13 হয়, আর বড়টা চিহ্ন কি বিয়োগ, তাহলে বিয়োগ 13 হলো। এবার এই বিয়োগকে কি করতে হবে, বাদ দেওয়ার জন্য কি করতে হবে, উভয় পক্ষে বিয়োগ 1 দিয়ে গুণ করতে হবে, বা বিয়োগ ক গুণ বিয়োগ 1 সমান বিয়োগ 13 গুণ বিয়োগ 1। এটা আরো জটিল প্রক্রিয়া, আমরা এদিকে যাবই না। অতএব দেখো এই বিয়োগ আর বিয়োগ গুণ করলে যোগ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। এখানে ক সমান এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 13 হয়ে গেল, ওই একই আনসার আসবে, তুই যেভাবেই করো না কেন, ঠিক আছে। তো আমার মনে হয় এইগুলো এইটা করলে আমি সহজে বুঝতে পারি যে কি ঘটনা কি ঘটেছে, এইটা করব, ঠিক আছে, আমরা এইটা করলে আমরা সহজে বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। ক্লিয়ার সবাই?